নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি কলকাতার এমন বহু বিষয় নিয়ে কাজ করেছেন যার দিকে আমাদের নজর পড়ে না। উল্লেখ হয়তো হয় সংবাদপত্রে বা অন্যান্য গণমাধ্যমে, ছুটির দিনে হয়তো কখনো কখনো সেখানে যাওয়াও হয়, কিন্তু তাই বলে ইহুদিদের যেসব সৌধ কলকাতার মধ্যে রয়েছে, তাই বলে আমাদের ধরা যাক পার্সিদের যেসব কাজ কলকাতার মধ্যে রয়েছে, আমাদের কলকাতার হাতে টানা রিকশার যে পরিস্থিতি, তাদের মালিকরা যে রিকশা টানছেন তাদের কি অবস্থা, তারা কোথায় থাকেন, কিভাবে জীবনযাপন করেন, এগুলো খুব একটা বিস্তারে উঠে আসে না। আর সেই কাজটাই যিনি করে চলেছেন দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে, তিনি হচ্ছেন ডক্টর ডালিয়া রায়। ডক্টর ডালিয়া রায় এই যে কলকাতার হাইকোর্ট, সেখানে অ্যাডভোকেট, কিন্তু তিনি নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন একজন ইতিহাসকার হিসেবে, এবং সে পরিচয় বিধৃত আছে তার লেখা একাধিক বইয়ে। তো সেই বইগুলো সাজিয়ে নিয়ে এবং সামনে ডালিয়া রায়ের উজ্জ্বল উপস্থিতি নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দিদি, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীতে। নমস্কার। আমরা আজকে যখন কথা বলবো তখন আমাদের মনটা ছটফট করছে এই কারণে, ঠিক কোনটা দিয়ে শুরু করব। আপনি এতগুলো বিষয় নিয়ে লিখেছেন, কিন্তু যেহেতু আমরা দুটো পর্বে এই অনুষ্ঠান করব, আমরা কোনো একটা দিক আগে বেছে নিই। আপনার ইহুদিদের নিয়ে যে কাজ, সে কাজটা অসামান্য। ভাবনাটা কোত্থেকে এলো, শুরুটা কিভাবে হলো? আমরা জানি যে আপনি ইতিহাসের ছাত্রী, কেউ একজন মাথায় নিশ্চয়ই দিয়ে দিয়েছিল যে এই কাজটা করা উচিত। বাবা হতে পারে, মা হতে পারেন, শিক্ষক কেউ হতে পারেন, আমরা নাম বলবো না, আপনার মুখ থেকে নামটা শুনবো, যে কেউ হতে পারেন। কিভাবে এলো ভাবনাটা? না, একেবারেই নয়। আমার মা বাবা বা শিক্ষক কেউই নয়। প্রথমে লেডি ব্রেবন কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়েছি। তখন সেই আমাদের অনার্স আন্ডারগ্রাজুয়েট কোর্সে ওয়ার্ল্ড হিস্ট্রি একটা পেপার ছিল। তো সেখানে এই জুসদের যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে আমরা বলি, কোথাও এদের কোনো জায়গা নিয়ে একটা থাকার, সারাদিন নোম্যাডের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, ইজিপ্ট এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইজিপ্ট, সিরিয়া, বিভিন্ন জায়গা, লেবানন, প্যালেস্টিন, সব জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে এদের যে স্ট্রাগল, এবং হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে হিটলার যে এদের সাথে অত্যাচার করেছে, এটা একটা ভয়াবহ অত্যাচার এবং এটা চিরস্মরণীয় হয়ে থাকবে জেনারেশন আফটার জেনারেশন। তো সেই যে পড়েছিলাম, আমার একটা ওদের প্রতি একটা সফট কর্নার ছিল। যদি কোনোদিন স্কোপ পাই বা ইচ্ছা হয় গবেষণা করার, তাহলে আমি এই ইহুদিদের নিয়ে একটা কাজ করব। এবং এর সূত্রপাতটা হয়, আমি প্রথমে WBCS জুডিশিয়াল পরীক্ষা দিয়ে আমি প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল যাচ্ছিলাম। তো একসময় তখন আমি আলিপুরে, সালটা হচ্ছে 1993, সেই আলিপুরে পোস্টেড পুলিশ কোর্টে। আপনারা তো বুঝবেন সেই সময় আলিপুর পুলিশ কোর্ট এখন যেরকম ছিল সেরকম কিন্তু ছিল না। ব্রিটিশদের তৈরি করা যে ঘোড়ার আস্তাবল ছিল, ওপরে টিন লাগানো, এবং বর্ষাকালে যেখান থেকে অবিরত বৃষ্টি পড়তো, সেই রকম ছোট ছোট খুপড়ি মানে আমাদের ম্যাজিস্ট্রেটদের চেম্বার ছিল। তো যাই হোক, এই অবস্থায় সারাদিন ওই যারা ফৌজদারি মামলাগুলোতে আসতো আমার কাছে, এবং বড় বড় মামলাই আসতো, সেই সব মামলা শোনা, আর শুনে শুনে আমার মনে হতো আমার বোধহয় বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে। তখন মনে হলো যে আমি একটা গবেষণার কোনো কাজ করি, লেখার কাজ করি, পড়াশোনার কাজ করি। কারণ পড়াশোনাটা আমি ছোটবেলা থেকে ভীষণই ভালোবাসতাম, এবং একসময় খুব ইচ্ছে ছিল PhD করার পরে পোস্ট ডক্টরাল করতে আমি বাইরে চলে যাব, মানে ভারতবর্ষের বাইরে আমেরিকায় যাওয়ার আমার খুব একটা ইচ্ছে, অ্যাম্বিশন ছিল যে আমেরিকায় ওরা খুব স্কোপ দেয় লেখাপড়ার, ওখানে গিয়ে পোস্ট ডক্টরাল করে ওখানে গবেষণার লাইনেই থাকবো। আমার পড়ানোর লাইনে কোনোদিনই ভালো লাগতো না, কিন্তু গবেষণা, কিন্তু সেটা পারিবারিক কারণে হয়নি, আমার বাবা মা চাননি, তো যাওয়া হয়নি। যাই হোক, তো তখন এই ইহুদিদের নিয়ে কাজ করবো, আমার এই আইডিয়াটা আমারই নিজের মাথায় আসে। তখন আমি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন হিস্ট্রি ডিপার্টমেন্ট, তার নাম ছিল প্রফেসর শচীন্দ্র কুমার মাইতি। তো উনি আমার বাবার বন্ধুস্থানীয় ছিলেন। ওই কাকুকে গিয়ে বললাম যে আমি এরকম কাজ করতে যাই, তুমি আমাকে কোনো একজন পরিচিত যে এটা গাইড করতে পারো, কারণ জুদের ওপর লেখা এত সহজ নয়, একাডেমিক লাইনে কেউই জানে না এই সাবজেক্ট নিয়ে যে আমাকে গাইড করতে পারবে। তখন উনি বললেন হ্যাঁ, একজন আছে, সে হচ্ছে পিটি নায়ক স্যার। তখন এশিয়াটিক সোসাইটিতে উনি রিসার্চ প্রফেসর এই পোস্টে একটা চাকরি করতেন, মানে যারা রিসার্চের কাজ করতো তাদের উনি গাইডেন্স দিতেন, এইটাই ওনার কাজ ছিল। তাছাড়া উনি তো নিজে কলকাতা সম্বন্ধে ওনার 60-এর ওপর বই আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে কলকাতার ওপর, সেগুলো নিয়ে উনি নিজেও পড়াশোনা করতে যেতেন। তখন ওই প্রফেসর মাইতি আমাকে একদিন সন্ধেবেলায়
পিটি নায়ারের বাড়িতে নিয়ে গেলেন। উনি তখন পিটি নায়ার স্যার থাকতেন কাঁসারিপাড়ার একটা বাড়ির একতলার 2টো ঘর ভাড়া নিয়ে। খুব হাম্বল ওয়ে অফ এক্সিস্টেন্স, মানে আমি ইমপ্রেসড হয়েছিলাম। এবং স্যার নিজে সব কিছু করতেন, গৃহকর্মের জন্য কোনো লোক ছিল না, নিজে সপাক রাঁধতেন, সপাক খেতেন, এবং সকালবেলা উনি চলে যেতেন ন্যাশনাল লাইব্রেরি, তার ফাঁকে এশিয়াটিক সোসাইটি দেন এবং বিভিন্ন জায়গায় কলেজ স্ট্রিট পাড়ায়ও ঘুরে বেড়াতেন। যাই হোক, উনি আমাকে শুনে প্রথম বললেন, তুমি যে কাজটা করো খুব রেসপন্সিবল কাজ, এই কাজ করে তুমি কি সময় দিতে পারবে গবেষণা করার? কারণ এই সাবজেক্টে তোমার প্রচুর খাটতে হবে, বই আছে খুব কম, যেগুলো সাবজেক্টিভ স্টাডি হয়েছে। কলকাতায় যারা ইউতে তখন বাস করেছে জুরা, তারা কিছু বই লিখেছে, সে পড়ে তোমার খুব একটা সুবিধা হবে না, তোমাকে ফিল্ড স্টাডি করতে হবে। ফিল্ড স্টাডি মানে কি, আমি এই ভাষাগুলো তখন বুঝতাম না। উনি বোঝালেন ফিল্ড স্টাডি মানে ইউ হ্যাভ টু গো অ্যান্ড ভিজিট ইচ অ্যান্ড এভরি জু ইন হিজ অর হার প্লেস অফ ওয়ার্ক or her home, and you have to take interview. You have to become friendly with them, get into their confidence, then you will ask questions about their life, existence, everything, whatever, how they came to, about their forefathers, how they came to Calcutta, why they came to, and so many things. তো আমি বললাম স্যার আমি করব। উনি বললেন দেখো তুমি সিরিয়াসলি করলে আমি তোমায় সময় দেবো, তাছাড়া আমার কাছে এমনি নষ্ট করার কোনো সময় নেই। আমি বললাম না স্যার আমি সিরিয়াসলি করব। জিজ্ঞেস করলেন কিভাবে কাজ করবো, আমি বললাম যে এমনি দিনে আমি সময় দিতে পারবো না, কিন্তু শনি রবিটা আমি এই কাজেই সারাদিন করবো, আর সন্ধেবেলাগুলো আমি লোকের বাড়িতে আমি অ্যাপয়েন্টমেন্ট করে ইন্টারভিউ নিতে যাব এমনি দিনে। মানে তো সেইভাবে কাজটা শুরু করলাম। আলিপুরে দিনের বেলায় আমি ম্যাজিস্ট্রেসি করতাম, সন্ধেবেলায় ঝোলা কাঁধে বেরিয়ে পড়তাম, বিভিন্ন বাড়িতে গিয়ে আমি ইন্টারভিউ নিতাম যারা আমাকে টাইম দিত উইকডেসে। আর তাছাড়া শনিবার রবিবার সারাদিন থাকতো। তবে হ্যাঁ, শনিবার আমাদের ম্যাজিস্ট্রেটদের একটা রিমান্ড ফাইল, তো সেটা এসডিএম সাহেব যখন দিতেন সেটা করে তারপর যেতাম। সেটা দিনের বেলা আমাকে করতেই হতো, মানে ধরুন যারা ফার্স্ট অ্যারেস্ট হয়ে আসছে ছুটির দিনে তাদেরকে আমাদের শুনতে হতো বেল পারপাসে। যাই হোক, সেইভাবে কাজ আরম্ভ করলাম। তারপরে স্যার বুঝলেন যে আমি সিরিয়াস, তখন স্যার কিছু কিছু জায়গায় উনি নিজেও আমাকে অ্যাকম্পানি করেছে। যেমন কিছু জুরা থাকতো এমন এমন জায়গায়, সেখানে একটা মহিলার একলা যাওয়ার পক্ষে খুব অসুবিধা, মানে এমন এমন এরিয়া থাকতো, তখন স্যার বলতেন না তুমি একলা যাবে না, আমি তোমাকে নিয়ে যাব সাথে। এইভাবেই আমি কাজটা শুরু করি। তো সেইভাবে আমি আরেকটা কথা বলা হলো না, সেইভাবে ডেভিড নাহম সাহেব, যিনি নামস কনফেকশনারির মালিক ছিলেন, যার পূর্বপুরুষ, পরবর্তীকালে উনি মালিক হয়েছিলেন, এখন তো উনি আর নেই পৃথিবীতে। তো ডেভিড নাম তখন বেঁচে ছিলেন এবং ওনার সাথে আমি প্রথম আলাপ করি ওনার দোকানে গিয়ে, কলকাতা নিউ মার্কেটে, যেটা আগে স্টুয়ার্ট হক মার্কেট, সেইখানে ওনার বিরাট বড় ওনার পূর্বপুরুষের দ্বারা তৈরি কনফেকশনস, নামস অ্যান্ড কনফেকশনস দোকানটা আছে। উনি প্রথম বললেন তুমি কি সিরিয়াস, তাহলে আমি তোমায় হেল্প করবো। আমি বললাম হ্যাঁ আমি সিরিয়াস। তখন উনি বললেন তুমি আমার বাড়িতে এসে সন্ধ্যেবেলা করে, যেহেতু সকালে তোমার টাইম নেই, সন্ধ্যেবেলা করে তোমাকে রেকর্ডগুলো দেখতে দেবো, যেমন ধরুন বার্থ রেকর্ড, ডেথ রেকর্ড, স্কুল রেকর্ড, বিভিন্ন রেকর্ড জুদের, সেগুলো তো আমার দেখা দরকার, কারণ এইগুলো হচ্ছে প্রাইমারি সোর্স। তো উনি বললেন আমি বাড়িতে কোনো কিছু নিয়ে যেতে দেবো না, তুমি বসে বসে, আমার সেক্রেটারি আছে অফিসে, সেক্রেটারির সামনে বসে বসে তুমি নোট করবে যা লাগবে বা ফটোকপি করবে। শনি রোববার গিয়ে করতে? হ্যাঁ, শনি রবিবার এবং এমনি দিনেও যেতাম সন্ধ্যের দিকে, যেদিন সময় পেতাম। সেইভাবে করে করে মানে টাইম লেগেছে, কিন্তু করেছি আমি। এবং ওনার কাছেও কিছু বই ছিল জুসের উপর। এখন জেনারেল স্টাডি করতে গেলে তো আগে বইগুলো পড়তে হয়, সেগুলো উনি একটা দুটো বাড়িতে নিয়ে যেতে দিতেন। এবং ওনার কাছে যত জুসদের সব ঠিকানা, টেলিফোন নাম্বার, সেগুলো উনি আমাকে দিয়েছেন। যেইভাবে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে করে ওদের বাড়িতে গিয়ে ইন্টারভিউটা নিতাম। এই ভদ্রলোকের নাম আরেকবার বলুন। কেননা ডেভিড নাহম, নাও হি ইজ নো মোর, ডেভিড নাহম, নাহম ফ্যামিলিরই একজন। কেননা আমাদের কানে পরিচিত নামগুলোর মধ্যে এগুলো চট করে পড়ে না, আর আমরা যখন একটা ইতিহাসের যাকে বলে ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছি, তখন এই নামগুলো মনে রাখা আমাদের দরকার। এই যে কাজের ফলে আপনার যে যাকে বলে থিসিস তৈরি হলো, তার থেকে এই বই, সেই বই কতটা দূর হলো? মানে বই লেখার উদ্দেশ্যেই কি আপনি কাজটা শুরু করেছিলেন, না প্রথমে একটা থিসিস তৈরি হবে সেভাবে? না, থিসিস না, আমি বই লেখার উদ্দেশ্যেই করেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল রিসার্চ করে বই লেখার। সেই ইচ্ছা পূরণটা, মানে যাই হোক, ঈশ্বরের কৃপায় এবং সবার মানে সহযোগিতায় বইটা লিখলাম। এটা কিন্তু 7 বছর লেগেছে এই বইটা। 2001 সালে প্রকাশিত। হ্যাঁ, আমি শুরু করেছি 1993, 7 বছরের ওপর, 93-তে গোড়াপত্তন কাজের, কিন্তু তারপরে ওই দীর্ঘ 7-8 বছর লেগে গেছে। পদ্ধতিটা তো জানা হলো, জিউইশ হেরিটেজ নিয়ে কাজ করতে গিয়ে কি কি বাধা আপনাকে টপকাতে হয়েছে, কতটা পরিশ্রমের মধ্যে কতটা ফাঁক খুঁজে নিতে হয়েছে। এবং এছাড়াও আরেকটু বলে নিই, এই কাজের জন্য আমাকে দিল্লিও যেতে হয়েছে কয়েকবার। দিল্লিতে ন্যাশনাল আর্কাইভসে বেশ কিছু কনফিডেন্সিয়াল রেকর্ডস বা এমনি গভর্নমেন্ট রেকর্ডস আছে, সেটা আর্কাইভসে বসে ওখানে মেম্বারশিপ নিয়ে বসে পড়েছি। নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতেও
বেশ কিছু আপনার মাইক্রোফিল্ম আর 2-4টে বই ছিল, সেগুলো আমি সব কনসাল্ট করেছি। মানে যেখানে যা ছিল সমস্তটাই আমি কনসাল্ট করেছি, কোথাও ফাঁক রাখিনি আমার তরফ দিয়ে। এইবার এই যে বইয়ের সঙ্গে পরিচয় ঘটে গেল প্রাথমিকভাবে শ্রোতাদের, বইয়ের নাম দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা, তো সেইটা মানুষজন একটু জানতে চাইবেন বইটার মধ্যে টুকরো এমন কি আছে যেগুলো আমাদের আকর্ষণ করতে পারে। তার মানে কি প্রত্যেকে তো এ বই পড়বেন না গোটাটা, বইয়ের কিছু কিছু জিনিস তারা জানতে খুব আগ্রহী হবেন। কেননা ইহুদি জনগোষ্ঠী কলকাতার মধ্যে বাস করছে, পড়াশুনো করছে, কেউ হয়তো চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো একটা শিল্প স্থাপন করেছে, সেটা চালাচ্ছে। তার মধ্যে টুকরো টুকরো অনেক ঘটনা থাকে যে মানুষের জীবনের মধ্যে থেকে উঠে আসে, যেগুলো খুব আকর্ষণীয় হতে পারে। সেরকম দু একটা বলুন না, আমরা একটা শুনতে চাই। হতে পারে কোনো স্কুল নিয়ে, হতে পারে কোনো ব্যবসা না নিয়ে। দেখুন, আমি বইটা করেছিলাম প্রথমত কোনো কাজ হয়নি। কলকাতার লোক জু, আর্মেনিয়ান, এমনি খ্রিস্টান, এগুলো সব এক করে ফেলে, কিন্তু তা না। আর্মেনিয়ান কমিউনিটি আলাদা, পার্সি আলাদা, জু আলাদা, এবং এদের ধর্মগুলোও আলাদা, ওয়ে অফ ওয়ার্শিপও আলাদা। সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এদের খাওয়া দাওয়ার একটা ডায়েটারি লজ আছে। কিরকম সেটা একটু শুনি। ডায়েটারি লজ মানে ধরুন এরা যদি মাংস খায়, মাংস খেলে তার সাথে আপনার দুধের কোনো পদ থাকবে না। তার পেছনে কিছু সায়েন্টিফিক রিজন আছে। এবং এদের মাংস যেটা খাবে ওরা, তাদের ওয়ে অফ কাটিংটা আলাদা। জুসের হচ্ছে কোষের মিট। এই কোষের মানেটা হচ্ছে ওরা যখন কাটে, একটা মুরগিকে কাটুক বা গোট বা কিছুকে কাটুক, সেখানে ওদের কাটার ওয়েটা হচ্ছে টু কজ মিনিমাম অ্যামাউন্ট অফ পেইন টু দি অ্যানিমাল অর দ্য বার্ড। এবং তারপরে ওরা আফটার কাটিং ওরা রক্তটা পুরো বের করে ফেলে গরম জলে ওটাকে দিয়ে। ওরা ব্লাড খায় না, সেইটাকে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে দে প্রিপেয়ার ইট। তো যেই জন্য কলকাতায় এখন নামসের কনফেকশনারিতে দেখবেন রিসেন্ট এটা করলো, সেটা আগে ছিল না। আগে বরাবর চিকেনের আইটেম এবং মাটনের আইটেম বিক্রি হতো, প্যাটিস, তারপর প্যানকেক, বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হতো। কিন্তু এখন মিট আইটেমটা বন্ধ হয়ে গেছে ফর লাস্ট ফিউ মান্থস, বিকজ ডেভিড নাম তো মারা গেছেন 2013-14-তে। তারপরে ওনার যে ছোট ভাই, যে লাস্ট বেঁচে ছিলেন, আইজ্যাক নাহম, তিনি ইসরায়েলের জেরুজালেমে থাকতেন। জেরুজালেমে তার বাড়ি গেছি, ঘুরে এসেছি, থেকেছি অ্যাজ এ হাউস গেস্ট। খুবই ভালো ভদ্রলোক। তিনিও এ ব্যাপারে কোনো করেননি। কিন্তু ওনার যে ছেলে অ্যাডাম, তিনি এসে হঠাৎ করে এই বছরেরই গরমের সময় আসলেন, তার আরও বন্ধুবান্ধব সাঙ্গপাঙ্গ নিয়ে এসে তিনি হঠাৎ নিয়ম চালু করলেন, না কোনো মিট আইটেম এখানে তৈরি করা যাবে না। সেই জন্য এখন নামসান সন্তে যদি যান, দেখবেন ওই ডিমের একটা চপ ওরা বিক্রি করে, একটা মাছের ফিশ প্যান্থারাস বিক্রি করে। এই দুটোই হচ্ছে মেন ননভেজ, আর কিছু ননভেজ থাকে না। আচ্ছা, খাওয়ার মধ্যে ভেজিটেবল নিয়ে কোনো রকম না, ভেজিটেবল নিয়ে কোনো নেই। আর একটা ব্যাপার হচ্ছে ওরা একটা সাবাত বলে একটা মানে ডে অফ রেস্ট, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ফ্রাইডে সানসেটে শুরু হয়, এটা শেষ হয় পরের দিন সানসেট শনিবারে। তো ওই টাইমটা ওরা কোনো কিছু রাঁধে না। শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার আগে সব রান্না করে নেয়। তারপরে সাবাত যখন স্টার্ট হয় ওরা ঠান্ডা খাবার খায়। তার শনিবার সকালটাও পুরো ঠান্ডা খাবার, কুক ফুড থাকে, সেগুলো ঠান্ডা, গরম করবে না। মানে দে ডোন্ট লিট ফায়ার। আগেকার দিনে এমন ছিল, এখানে জুরাও বেশ কিছু আমি ইন্টারভিউ করে জেনেছিলাম, তারা দে ডিডন্ট ওয়ান্ট টু টাচ এনিথিং কানেক্টেড টু ফায়ার। মানে যেমন ধরুন টেলিফোন, ফায়ার তো জ্বালতেন না, টেলিফোনও টাচ করবেন না। কেন? ওরা বলতেন এটা সিম্বলাইজিং ফায়ার ওদের মতে। আচ্ছা, তো টেলিফোন ধরতে চাইতেন না। এইরকম কিছু ছিলেন কট্টর। সব যে তা নয়, এটা ইসরায়েলে এখনো মানে, যেখানে জুডা আছে জুডার মানে ডে অফ রেস্ট, যেটা ফ্রাইডে অ্যান্ড সাবাত, যেটা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হাফ। এই বইটা যেটা বলছিলাম, এই বইটা আমি করেছিলাম কারণ লোক জানতে পারবে যে জু কারা, তাদের ধর্মটা কি। তাদের ধর্ম কিন্তু আলাদা, ওরা কিন্তু খ্রিস্টান নয়, ওরা মোজেসকে মানে। মানে ওল্ড টেস্টামেন্টটা হচ্ছে ওদের ধর্মগ্রন্থ, নট বাইবেল বা নিউ টেস্টামেন্ট। এবং ওদের রিলিজিয়াস যে রাইটস অ্যান্ড রিচুয়ালস টোটালি ডিফারেন্ট। এই তিনটে রিলিজিয়ানে, খ্রিশ্চানিটি, ইসলাম অ্যান্ড জুডাইজম আমরা বলি, এই তিনটে রিলিজিয়ানে ভীষণ সিমিলারিটি আছে রিগার্ডিং রাইটস অ্যান্ড রিচুয়ালস, খুব সিমিলার। এই জুডিয়াসম কিন্তু খুব পুরনো রিলিজিয়ান, অনেক পুরনো জুডাইজম। অ্যান্ড অন্যদিকে যারা থ্রুস্তা, যে পার্সিদের ফাদার ছিল, রিলিজিয়াস ফাদার, সেটাও খুব পুরনো রিলিজিয়ান। এর মধ্যে একটি চ্যাপ্টার আছে যার কথায় আমরা যাব, তার আগে শ্রোতা বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই যে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ডক্টর ডালিয়া রায়, যিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তবে তার বড় পরিচয়, যে পরিচয় তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত, তিনি একজন ইতিহাসকার। কলকাতার ইতিহাসকার বললে বোধহয় সঠিক হয়, কেননা কলকাতার বহু দিক যা আমাদের আলোচনায় আসে না, যা আমাদের নজরে পড়ে না, সেগুলো নিয়ে তিনি একের পর এক বই লিখে চলেছেন, গবেষণা গ্রন্থ। পরিশ্রম করে, নিজের পেশার বাইরে গিয়ে সময় বের করে পরিশ্রম করে তিনি কাজটা করছেন।
এবং তাকে সাহায্য করেছেন তিনি একজন উল্লেখযোগ্য মানুষ ভারতের ইতিহাস চর্চার প্রেক্ষাপটে, তিনি পিটি নায়ার, তার কথাও তিনি বলেছেন। আজকে আমরা শুরু করেছি একটা বই দিয়ে, তারপর অন্যান্য বইতে যাব, দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা। তো বইটা নাড়তে নাড়তে একটা জায়গায় ম্যারেজ অ্যান্ড ডিভোর্সের কথা দেখলাম। তো খুব স্বাভাবিকভাবেই মানুষজন যারা শুনছেন তারা একটু আকৃষ্ট হবেন এটার প্রতি। যদি একটু বলেন কি জন্য বিশিষ্টতা। প্রেয়ার হল যেটা আমরা বলি যেমন চার্চ, ওদের প্রেয়ার হলটার নাম হচ্ছে সিনাগগ। কলকাতায় অনেকেই জানে না যারা কলকাতায় থাকে যে এখানে 3টে সিনাগগ আছে। প্রথমটা হচ্ছে নেভে শালাম সিনাগগ। নেভে শালাম এটা হিব্রু ওয়ার্ড, এর নাম হচ্ছে অ্যাবোর্ড অফ পিস, এইটা সর্বপ্রথম সিনাগগ। তারপরে মাগেন দাভিদ সিনাগগ আর বেথেল সিনাগগ, 3টে প্রায় পাশাপাশি। মাগেন দাভিদ আর নেভে শালামটা একদমই পাশাপাশি, মানে একই কম্পাউন্ডের মধ্যে দুটো সিনাগগ, এবং বেথেলটা ওখান থেকে একটু দূরে। যে প্রেয়ার হল সব থেকে বড় এবং সেটা হচ্ছে মাগেন দাভিদ। এবং মাগেন দাভিদ খুব পিকচারাস্ক, অনেক বেশি লোক বসে প্রেয়ার করতে পারে একসময় একটা টাইমে। এবং এই সিনাগগগুলোর বৈশিষ্ট্য হলো একতলায় ছেলেরা বসবে, দোতলায় মহিলারা বসবে প্রেয়ারের সময়, মানে সেখানেও ছেলেদের আলাদা সিট এবং মেয়েদের আলাদা। তো যাই হোক, যে সিনাগগগুলো এখনও কলকাতায় আছে, বিশেষ করে মাগেন দাভিদ এবং বেথল এখনও প্রিজার্ভ করছে, এখন এটা হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে। তো ইট ইজ ওপেন টু দ্য পাবলিক। যদি আপনারা কেউ দেখতে চান, যে কোনো দিন যাবেন ওখানে, শুধু সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বলতে হয়, বললে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন। সকাল বিকেল ওটা খোলা থাকে। বিশেষ করে এই দুটো সিনাগগ, যেটা শেষের দুটো বললাম, ওটা সত্যি দেখার। মাগেন দাভিদ এবং বেথেল এত পিকচারাস, কারণ তখনকার দিনের জুইশ যারা তৈরি করেছিলেন সেই সাহেবরা, তারা বিদেশ থেকে অনেক অর্থ ব্যয় করে তারা দামি দামি সেই কালারফুল কাঁচ দিয়ে, বড় বড় আর্কিটেক্ট দিয়ে ওটা তৈরি করেছিলেন। সেই জন্য এটা চোখের শান্তি, দেখতে খুব সুন্দর। মাগেন দাভিদ সিনাগগের পেছনে একটা কামরা আছে, যেটা আমরা বলি একটা রিলিজিয়াস বাথ নিতে হয় মেয়েদের কোনো কোনো কারণে, সেইটা একটা আলাদা আছে। এবং সেখানে জলটা আসে কোনো একটা স্প্রিং থেকে, আন্ডারগ্রাউন্ড এমন সিস্টেম করা আছে, জলটা সেখানে আসে। মেয়েরা গিয়ে সেখানে হোলি বাথ নেয়, নিয়ে পোশাক পাল্টে তারপর তারা আবার সিনাগগে এসে প্রে করে। এই হোলি বাথটার ব্যাপারে কেন নিতে হয়, কখন নিতে হয়, এগুলো আমার বইতে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। আর ম্যারেজটা হয় সিনাগগে, ডিভোর্স প্রায় হয়ই না, খুব রেয়ার কেসে, আমার বইতে দিয়েছি দৃষ্টান্ত, খুব রেয়ার কেসে ডিভোর্স হয়েছে। এদের রিলিজিয়নে ডিভোর্স করতে গেলে অনেক প্যারাফার্নেলিয়া আছে, তো সেইভাবে ডিভোর্স হয় না। হিন্দুদের ম্যারেজ হয় বেশ রাইটস রিচুয়ালস করে, এদেরও অনেক রিচুয়ালস আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস, সেগুলো ওদের রাবাই আসে। রাবাই হচ্ছে আমাদের যেমন মানে পণ্ডিত হিন্দুদের, যে মানে বিয়েটা দেয় তাকে ওরা বলে রাবাই, হাই প্রিস্ট আর কি। তিনি আসবেন, তিনি এসে তোরা মানে যেটা ওল্ড টেস্টামেন্টকে হিব্রুতে বলে তোরা, এই তোরা খুলে উনি প্রেয়ার করবেন। ওদের বিভিন্ন প্রেয়ার আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস আছে, সেগুলো করবেন, করে সিনাগগেই বিয়ে হবে। কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি কোনো বিয়ের আই উইটনেস করতে পারিনি, কারণ আমি যখন কাজটা হাতে নিয়েছিলাম তখন ইয়াং কাপল কেউই ছিল না। বেশিরভাগ আফটার দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিদেশে সব চলে গেছিল, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া, ফর বেটার লিভিং অ্যান্ড ফর প্রিজার্ভেশন অফ দ্যার ওন রিলিজিয়ান, এবং ডিউ টু ডার্থ অফ ম্যানেজেবল বয়েজ অ্যান্ড গার্লস। মানে এখানে যারা বিয়ের বয়স হচ্ছে তারা তাদের ম্যাচ খুঁজে পাচ্ছিল না, ওদের মানে জুইশ ম্যাচ, সেই কারণেও অনেকে বিদেশ চলে যাচ্ছিল তাদের দেশে বা অন্য কোথাও যেখানে জুরা আছে, সেখানকার জুদের সাথেই তারা বিয়ে শাদী করে সেটেল করছিল। এবং ফর বেটার প্রসপেক্টস, বিকজ আফটার ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, জুরের একটা ধারণা হতো, কারণ এখানকার কলকাতার জুরা ওরা একটু ব্রিটিশ ঘেঁচা ছিল এবং ওরা একটু ব্রিটিশ সাহেবদের একটু অনুকরণ করতেন। কিন্তু ওরা ভাবতেন যে ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ব্রিটিশরা আমাদের যে প্রিভিলেজেসগুলো দিয়েছিল রিগার্ডিং ডুইং বিজনেস, কারণ মেনলি ব্রিটিশরা এখানে এসেছিল টু ডু বিজনেস, এরা হচ্ছে ট্রেড অ্যান্ড বিজনেস, কমার্স, এই লাইনেই এরা গেছে ম্যাক্সিমাম। হ্যাঁ, কিছু বুদ্ধিজীবী ছিল, কিন্তু এখানে কলকাতাতে বড় বড় বিজনেস হাউসগুলো তখন জুরাই ওনার ছিল। যেমন ধরুন আগরপাড়া জুট মিল, অ্যালপাইন ডেয়ারি, এইরকম বিভিন্ন, সবই এগুলো জুইশ সেইগুলো। এবং পার্ক ম্যানশন, তারপরে আরও কিছু কিছু ম্যানশন আছে মানে পার্ক স্ট্রিটে, সেগুলো সব ওন বাই জুজ। এইসব ওরা আধিপত্য করেছে এবং ওদের তখন প্রচুর পয়সা, খুব ওয়েল অফ। পরবর্তীকালে ওদের যখন ভারতবর্ষ স্বাধীন হলো, ওদের মনে হলো আমরা আর সেরকম বেনিফিট পাবো না, অ্যাডভান্টেজ পাবো না, তো আমরা বিদেশ চলে যাই। এবং অনেকে দেশে গিয়ে শেষ জীবনটা কাটাতে চেয়েছিল, স্পেশালি আফটার ইসরায়েল ওয়াজ বর্ন ইন 1949।
সবাই এখানে যারা কলকাতার ইহুদিরা ছিল, জুরা ছিল, যাদের ভালো প্রপার্টি টপার্টি সবই ছিল, তারা সেল আউট করে দিল এখানকার ভারতীয়দের, বিক্রি বাটরা করে সব চলে গেল ওখানে। ওদের কাছে ইসরায়েলটা ভীষণ হোলি, ওদের নিজের দেশ, সেখানে ওদের লাস্ট রাইটস রিচুয়ালস হবে, সেই প্রত্যাশা নিয়েই ওরা চলে গেল নিজের দেশে। আচ্ছা, আপনি সেই দেশেও তো গিয়েছেন বার তিনেক, সেই যাওয়াটা কি কারণে? শুধু গবেষণার জন্য? আমি প্রথমবার গেছিলাম, আমাকে ইন্ডিয়ান এম্বাসি নেমন্তন্ন করেছিলেন যে এই সাবজেক্ট নিয়ে, যেহেতু বইটা বেরিয়েছে এবং আমি যেহেতু ভারতীয়, তো আমাকে ডেকেছিলেন এই ব্যাপারে একটু মানে ওখানে একটা লেকচার দিতে। তো এম্বাসির মধ্যেই আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন একটা অডিটোরিয়ামে, ওখানে লেকচার দিয়েছিলাম এবং সমস্ত কলকাতার জু বা কলকাতা কেন ইন্ডিয়ান জুস, মানে বিভিন্ন প্রান্তে যারা জুস আছে, যেমন কোচিনে জুস আছে, মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, তারা সব এসেছিল ওই অনুষ্ঠানে। একটা শর্ট লেকচার দিয়েছিলাম বইতে কি আছে, এবং প্রত্যেকে বই কিনেছিল এবং ওরা খুব খুশি হয়েছিল যে একজন ভারতীয়কে ওরা এতদিন বাদে দেখলো। আমাদের যেমন একটা মাটির টান আছে, বেশিরভাগ জু যারা ভারতবর্ষে জন্মেছে এবং মানুষ হয়েছে, পড়াশোনা করেছে, কাজকর্ম করেছে, করে বৃদ্ধ বয়সে হয়তো ইসরায়েলে ফিরে গেছে, তাদের সেই মাটির টানটা কিন্তু থেকে গেছে। এবং আমার ওখানে যেসব জুইশ বন্ধুরা আছে, তারা প্রতি বছর এই উইন্টারে, বিকজ অন্য সময় ওদের কলকাতা ভীষণ গরম টাইমটা খুব একটা আসে না, উইন্টার সিজনে ওরা বেশিরভাগ ওরা ফ্যামিলি শুদ্ধ সবাই চলে আসে, এসে হয় হোটেলে থাকে বা কোনো রিসর্টে থাকে, যত ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে তাদের সাথে একটা গেট টুগেদার হয়, মানে মজা হয়, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান ঘুরতেও যায় তারা। ক্যালকাটা জুস সব বেশিরভাগ মারা যাচ্ছে, যারা সেটেল হয়ে গেছে ইসরায়েলে, বয়স বেড়ে গেছে, আর তাদের ছেলেপিলেরা যারা ওখানে মানে জন্মেছে বা বর্ণান বড়, তাদের কিন্তু ওই নারীর টানটা নেই, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে নারীর টান একটা, সেই টানটা নেই। কিন্তু আগের যারা এখানে জন্মেছে এবং বড় হয়েছে, হয়ে পরে চলে গেছে, তাদের কিন্তু নারীর টান আছে। এখন বেশিরভাগ তারা অনেক বয়স হয়ে গেছে, আমি এরকম কয়েকজনকে জানি তারা 80+, এখন আর তারা আসতে পারে না। মাঝে মাঝে ফোনে তাদের সাথে আমার কথা হয়, জিজ্ঞেস করে কলকাতা এখন কেমন, কি অবস্থা। একটা কথা না জানতে চাইলে ভুল হবে অন্তত এই পর্বে, সেটা হচ্ছে ইহুদিরা তাদের ক্ষুরোধার মস্তিষ্কের জন্য পরিচিত। হ্যাঁ, সারা পৃথিবীতে এত ইহুদি রয়েছেন যারা, ওদের ব্রেনের তুলনা হয় না। এখানে কলকাতায় সেটার কোনো পার্থক্য বা সমতা কিছু দেখেছেন? না, আমি ইতিহাস গবেষণা করেছি, যখন ইতিহাসটা পড়েছি ইহুদিদের সম্বন্ধে, এই যে বিএনএলএস অ্যান্ড কোম্পানি, তারপরে আরও বিভিন্ন কিছু কোম্পানি আছে, এরা কিন্তু প্রচুর কাজ করে গেছে, আমাদের কন্ট্রিবিউটেড টু দি লাইফ অফ ক্যালকাটা, টু দি ইকোনমিক লাইফ, টু দি সোশ্যাল লাইফ, টু দি কালচারাল লাইফ, অনেক কিছু এরা তৈরি করে দিয়ে গেছে, অনেক কিছু কন্ট্রিবিউট করে গেছে, যেগুলো এখনও আমাদের এখানে আছে। ওরা তো কিছু নিয়ে যায়নি, ওরা সেল আউট করে দিয়ে গেছে, কিন্তু এখনও এখানে রয়েছে। এই বড় বড় বাড়িগুলো যে তৈরি করে দিয়ে গেছে, সেগুলো তো এখনও আছে। এবং এখানে ওরা 3টে স্কুল বানিয়েছিল। একটা স্কুল হচ্ছে ছেলেমেয়েরা ছোট বয়সের তারা একসাথে পড়তো, আর আরেকটা স্কুল হচ্ছে জুইশ গার্লস স্কুল, আর একটা হচ্ছে জুইশ বয়েজ স্কুল। জুইশ বয়েজ স্কুলটাই হচ্ছে এলিয়াস মায়ার ফ্রি স্কুল অ্যান্ড টালমুড টোরা, যেটা বউবাজারে, সেটা ছেলে মেয়ে একসাথে একটা পর্যন্ত পড়তো, তারপরে ছেলেদের স্কুল। আর জুইশ গার্লস স্কুলটা হচ্ছে পার্ক স্ট্রিটে আছে, উইথ হোস্টেল, মানে তখনকার দিনে শুধু জুয়ের ছেলেমেয়েরাই ওইখানে পড়তে পাবে। কিন্তু যখন জুরা চলে যেতে থাকলো, আর কেউ রইল না, খুব কম রইল, তখন ওরা এত লিবারেল, ওরা খুলে দিল, দে ওপেন দ্য স্কুল ফর অল ইন্ডিয়ান্স। আর এখন ওই দুটো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসির আছে ওদের। এখন এই স্কুলের যারা আমাদের এখানকার ছেলেমেয়েরা তার বেনিফিটটা পাচ্ছে, তারা একটা ভালো স্কুলে শিক্ষা পাচ্ছে। বহুদিন দা বয়েজ স্কুল গার্লস স্কুল খুব ভালো চলছে রমরমা হয়ে। লাস্ট যেটা বলি সেটা হচ্ছে নারকেলডাঙ্গায় এদের বিরাট বড় একটা সিমেট্রি আছে, কবরস্থান, তাছাড়াও একটা প্রাইভেট সিমেট্রি, এটা ভীষণ ইন্টারেস্টিং। যেটা বড় সিমেট্রি সেটা ছাড়াও তার থেকে এগিয়ে গেলে একটা সরু রাস্তার মধ্যে একটা কবরস্থান একজন করেছিলেন, একজন জুইশ ফ্যামিলি, তারা চেয়েছিল না আমাদের বেরিয়াল হবে না, আলাদা হবে। সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, তার বোধহয় 3টে ছেলে মেয়ে, তারা একসাথে সেইখানে বেরিয়াল হয়। কিন্তু সেটা এখন আইডেন্টিফাই করা খুব কঠিন, কারণ যে কটা কবর আছে তার সেইটা বাদ দিয়ে ঘরবাড়ি করে ফেলেছে। আমি যখন গেছিলাম তখন ছোট ছোট ছিটে বেড়ার ঘর করে করে চারদিকে ঘিরে নিয়েছিল, কিন্তু ওইটা বাদ দিয়ে। সেটাও একটা ইন্টারেস্টিং যে একজন ভদ্রলোক মনে করলো না আমি ওখানে থাকবো না, যখন আই উইল গো টু রেস্ট ফর এভার, আই উইল রেস্ট ইন পিস ইন এ সেপারেট প্ল্যান। ল্যান্ডটা উনিই কিনেছিলেন, কিনে উনার ফ্যামিলি সব শুদ্ধ ওইখানেই ওনার কবর, তিনিও জু ছিলেন। শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন, এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা শুরু করলে মনে হবে চলতেই থাকুক, যেন কখনো শেষ না হয়। ডক্টর ডালিয়া রায় এইরকম বিষয় নিয়ে বই লিখে আমাদের আলোকিত করেছেন। আজকে তার সঙ্গে আলোচনার প্রথম পর্বে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা শুধুমাত্র একটা বইয়ের উপর আমাদের নজর নিবদ্ধ রেখেছিলাম, দ্য জিউইশ হেরিটেজ অফ কলকাতা,
এবং আরেকটা বইয়ের কথা উঠে এসেছে যেখানে তিনি ভারতের জিউ বা ইহুদিদের কথা সবিস্তারে বলেছেন। দুটো বইয়ের কথা উঠে এসেছে। পরবর্তী যে পর্ব, সেখানে আমরা আরও কতগুলো বিষয় আনবো। পার্সিদের কথা আনবো, কলকাতার হাতে টানা রিক্সা তার কথা আনবো। আজকে তাকে উপস্থিত থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। অপেক্ষা করব পরের পর্বের জন্য। নমস্কার।